হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 24/7 এ। আজকে আমরা যে খবরটা নিয়ে চর্চা করতে এসেছি সেটা শোনার পরে আপনি বলবেন, এটাও কি হতে পারে? হ্যাঁ, হতে পারে যে ভারতের সবচেয়ে বেশি ফায়দা হচ্ছে বাংলাদেশের মধ্যে এত যে হিংসা সৃষ্টি হলো, সেই হিংসার ফলে কিন্তু শুধুমাত্র একমাত্র লাভবান এখন পর্যন্ত হয়েছে আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান। ওকে? বাংলাদেশ না, ভারত। ওকে? আমেরিকা, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের মজা কারণ তার ছোট ছেলে স্বাধীন হয়ে গিয়েছে, তাই না? ২য় বার স্বাধীন হয়েছে। আমেরিকার মজা রয়েছে সে সেন্ট মার্টিন আইল্যান্ড হয়তো পেতে পারে। কিন্তু ইন্ডিয়ান মজা যেটা জিনিসের মধ্যে রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আমরা জানি যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি কার কাছে রয়েছে? চায়নার কাছে রয়েছে। সেকেন্ডে কে রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশ মনে করা হচ্ছিল যে বেশ কিছু বছরের মধ্যে কিন্তু ১ নাম্বারে চলে আসবে। চায়নাকে পিছে ছেড়ে দিবে। কারণ কি বাংলাদেশের মধ্যে যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপন করা যায় সেক্ষেত্রে কিন্তু মানে লেবার কস্ট যে রয়েছে সেটাও কিন্তু কম পাওয়া যায়। চায়নার লেবার কস্ট বেশি, ইন্ডিয়াতে লেবার কস্টটাও কিন্তু প্রচুর পরিমাণে। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে শুধু লেবার কস্ট কিন্তু খুব কম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যখন হিংসার সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে, এরপরে দেখা যাচ্ছে যে গোটা বিদেশের যেসব কোম্পানিগুলো বাংলাদেশের মধ্যে ইনভেস্ট করতো তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে কিন্তু ইন্ডিয়ার মধ্যে ইনভেস্ট করার দিকে দেখছে। ওকে, কেন বলছি দেখুন, যে জিনিসটা হচ্ছে ইউপিতে বলা হচ্ছে যে ইউপি উত্তরপ্রদেশ যে রয়েছে, উত্তরপ্রদেশে পুরোপুরিভাবে ১০,০০০ কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্ট আসার কথা চলছে। এবং সেটা আমার কয়েকদিনের মধ্যে আসবে। এখনো অনেক ইনভেস্টমেন্ট চলে এসেছে। অনেক কোম্পানি ইন্ডিয়াকে এখন পুরোপুরিভাবে কিন্তু অর্ডার দিচ্ছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু পুরোপুরিভাবে ইউনিট গুলো যে রয়েছে, বড়, বড় ফ্যাক্টরি গুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে, ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো কথা। সেদিক থেকে দাঁড়িয়ে তো আমরা খবর দেখব সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তো যে জিনিসটা দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে কিন্তু ৭০০ থেকে ১,০০০ টার মতো কিন্তু স্মল এবং মিডিয়াম সাইজের গার্মেন্ট শপ গুলো রয়েছে, কিন্তু ফ্যাক্টরি গুলো যে রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি, শপ নয় ফ্যাক্টরি গুলো, সেগুলো কিন্তু ধীরে, ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু পুরোপুরিভাবে শাটডাউন হয়ে যাচ্ছে। বাংলাদেশে কতগুলো রয়েছে? বাংলাদেশে পুরোপুরি ৩,০০০ টার মতো বড় ফ্যাক্টরি রয়েছে। তার মধ্যে থেকে ৮০০ থেকে ৯০০, বেসিক্যালি অনেক জায়গায় বলছে ৭০০ থেকে ৮০০, অনেক জায়গায় বলছে ৮০০ থেকে ৯০০ র কাছাকাছি কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে? সেটাই হচ্ছে মেইন কথা। লাস্ট ইয়ার কিন্তু ৮০০ থেকে ৯০০ গুলো হচ্ছে কি হয়েছিল? বড়, বড় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে যে হিংসার পর থেকে প্রত্যেকটা যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু ধীরে, ধীরে বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? সেখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তারা এক্সপোর্ট করতে পারছে না। সেখানে দাঁড়িয়ে কিন্তু সেখানে বিদ্যুতের পরিমাণ রয়েছে। কারণ পুরো যে অফিসটা রয়েছে কিংবা ফ্যাক্টরি গুলো যে রয়েছে সেগুলো কিন্তু বিদ্যুতে জ্বালা চলে। আর আমরা ভালো করেই জানি যে বাংলাদেশে কি পরিমাণ বিদ্যুতের কিন্তু শর্টেজ চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখব যে এখন যে জিনিসটা চলছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশে পুরোপুরিভাবে ৳১,০০০ কোটি টাকার কিন্তু মানে বেসিক্যালি বলা হচ্ছে ১,০০০ থেকে ১০,০০০ কোটি টাকার কাছাকাছি কিন্তু ইনভেস্টমেন্ট আসার কথা রয়েছে এবং ইনভেস্টমেন্ট পুরোপুরিভাবে কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে যেসব কোম্পানিগুলো ছিল, সেসব কোম্পানিগুলোকে যে বিদেশে যেমন Zara রয়েছে, Adidas রয়েছে, Nike রয়েছে, Prada রয়েছে কিংবা যেটা বলতে গেলে আমি আরো বড়, বড় যে ব্র্যান্ড রয়েছে Buffalo রয়েছে, এসব বড়, বড় যে ব্র্যান্ড রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশকে মানে অর্ডার দিত। আপনারা যেসব বড়, বড় কোম্পানির জামাকাপড় পরেন না যেমন Zara, Nike, Adidas, সেগুলো কিন্তু সবকিছু কিন্তু জামাকাপড় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ থেকেই তৈরি হয়ে আসতো। তারা শুধুমাত্র লেবেল লাগাতো, লেবেল লাগানোর পরে কিন্তু ইন্ডিয়াকে দিয়ে দিত। সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উত্তরপ্রদেশে বলা হচ্ছে যে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা ফেরত আসতে পারে। এবার যে জিনিসটা দেখাচ্ছি যে, আমি ১ম এ বললাম যে ৭০০ থেকে ১,০০০ টার কাছাকাছি স্মল এবং মিডিয়াম যে রয়েছে সাইজের যে গার্মেন্ট যে বেসিক্যালি ইউনিট গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে। এখন যে জিনিসটা দেখা যাবে যে বাংলাদেশ কত টাকা এখান থেকে আয় করে থাকতো। দেখুন ২০০৯ সালে যদি আপনি ডাটা দেখে থাকেন, ২০০৯ সালে বাংলাদেশ এখান থেকে পুরোপুরিভাবে $১২ বিলিয়ন কিন্তু আয় করে থাকতো। কত? $১২ বিলিয়ন এখান থেকে আয় করত শুধুমাত্র। আর এখন সেই জিনিসটা ২০২৩-২৪ এ গিয়ে দাঁড়িয়ে কত হয়েছে জানেন? ১২ বিলিয়ন থেকে শুরু করে ৪ গুণ বেড়ে গেছে সেটা। সেটা ৪৬ বিলিয়নের কাছাকাছি চলে গিয়েছে। ওকে? ৪৬ বিলিয়ন ইউএস ডলার, নট শুধু বিলিয়ন। ওকে? ৪৬ বিলিয়ন ইউএস ডলার তারা হচ্ছে কি করছে? এক্সপোর্ট করছে প্রতি বছর। কোথায়? বিদেশের মার্কেটে নিজেদের যে গার্মেন্ট। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে। কারণ বাংলাদেশে একটা রয়েছে বেসিক্যালি হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম কিন্তু বন্যা এসেছিল এবং বন্যার ফলে কিন্তু প্রায় ৬,০০,০০০, ওকে? ৬,০০,০০০ বলছি ৬০,০০,০০০, ওকে ৬ মিলিয়ন মানে ৬০,০০,০০০, ১ মিলিয়ন ১০ লাখ, ৬ মিলিয়ন ৬০,০০,০০০, ৬০,০০,০০০ এর কাছাকাছি কিন্তু মানে মানুষজন কিন্তু এর দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেখানে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার সাথে হিংসা রয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইসব জিনিস কিন্তু ধীরে, ধীরে মানে বন্ধ হওয়ার চেষ্টায় রয়েছে বাংলাদেশে। এবং সেই ইউনিট গুলো কোথায় আসার চেষ্টা করছে? ইন্ডিয়ায় আসার চেষ্টা করছে কিংবা বড়, বড় যে ইনভেস্টমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতে আসার চেষ্টা করছে। দেখুন, যে জিনিসটা বলা হচ্ছে, "I have lost everything, বাংলাদেশ floods stand 1.24 মিলিয়ন ফ্যামিলিজ" পুরোপুরিভাবে ১০ থেকে ১২ লাখের কাছাকাছি কিন্তু ফ্যামিলি কিন্তু এই ফ্লাড এর দ্বারা পুরোপুরিভাবে একদম 100% কি হয়েছে? এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এবার যে জিনিসটা দেখব যে এই ফ্যাক্টরি গুলো বন্ধ হওয়ার কারণ কি? ১ম এ বললাম একটা ফ্লাড রয়েছে, ২য় রয়েছে রাজনৈতিক অস্থিরতা, সাথে রয়েছে হিংসা এবং যে জিনিসটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কিন্তু তেল। ওকে? কারণ এই যে বাংলাদেশ যে রয়েছে, বাংলাদেশে বেসিক্যালি বিদ্যুৎ উৎপাদন হতো এক কয়লা দিয়ে যেটা আদানির থেকে কেনা হতো এবং বাংলাদেশ নিজে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করত তেল এবং গ্যাসের মাধ্যমে। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু তেল এবং গ্যাসের কিন্তু
পাওয়া যাচ্ছে না। তেল এবং যে বড়, বড় কোম্পানিগুলো রয়েছে সামিট গ্রুপের কথা আমরা আগের দিন বলেছিলাম, তারা কিন্তু তেল এবং যে গ্যাস রয়েছে ন্যাচারাল গ্যাস তারা কিন্তু পাচ্ছে না। সেইজন্য কি দেখাচ্ছিল? দেখাচ্ছিল যে ভারতের ক্ষেত্রেও কিন্তু এটা মানে ভারতও কিন্তু বাংলাদেশের থেকে দূরে সরে এসেছে। কেন দূরে সরে এসেছে? ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি ছিল। কি চুক্তি ছিল? যে বেসিক্যালি নীলফামারী থেকে একটা রিফাইন অয়েল সেখান থেকে হচ্ছে আমাদের শিলিগুড়িতে তেল আসবে এবং শিলিগুড়ি থেকে পাইপলাইন দিয়ে পঞ্চগড়, নীলফামারী এবং বেসিক্যালি দিনাজপুর পর্যন্ত কিন্তু কি যাবে? তেলের লাইনটা যাবে। মানে নুমালীগড় বেসিক্যালি নীলফামারী বলছি। নুমালীগড় থেকে নুমালীগড় হচ্ছে আসামে রয়েছে। আসামের যে রিফাইনারি রয়েছে সেখান থেকে পাইপের মাধ্যমে তেল আসবে শিলিগুড়িতে। শিলিগুড়ি হয়ে পঞ্চগড়, পঞ্চগড় হয়ে নীলফামারী, নীলফামারী থেকে দিনাজপুর পর্যন্ত যাবে। দিনাজপুরের মধ্যে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে পার্বতীপুর। এই পার্বতীপুর পর্যন্ত কিন্তু এই পাইপলাইনটা চলছিল। এখানে ডিজেল সাপ্লাই হতো ১৬০০ মেট্রিক টনের কাছাকাছি ওকে। বেসিক্যালি ডিজেল সাপ্লাই হয়ে থাকতো। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার শেখ হাসিনার সময় বলেছিল যে আমরা এই যে পাইপলাইনটা রয়েছে এই পাইপলাইনটা এক্সপ্যান্ড করতে যাচ্ছি। পার্বতীপুর দিনাজপুরের যে জায়গা রয়েছে পার্বতীপুর, পার্বতীপুর থেকে আমরা এটা কোথায় নিয়ে যাবো? এটা রংপুর পর্যন্ত নিয়ে যাবো। কিন্তু এখন কি দেখা যাচ্ছে ভারত বলছে যে না, বাংলাদেশে যেহেতু রাজনৈতিক অস্থিরতা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু এটা এক্সপ্যান্ড করব না। ওকে? তো সেটাই সবচেয়ে বড় প্রবলেম। এবার যে জিনিসটা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রয়েছে তিনি কিন্তু পুরোপুরি লখনউ হারদই রোড যে অফিসিয়াল সাইড রয়েছে সেখানে কিন্তু পুরোপুরি টেক্সটাইল পার্ক বানানোর চেষ্টা হচ্ছে। টেক্সটাইল পার্ক বলতে সেখানে শুধুমাত্র ইন্ডাস্ট্রি স্থাপন হবে সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। মানে ওই অঞ্চলটা যে রয়েছে লখনউ বারদই রোড যে রয়েছে এর আশেপাশে অঞ্চলটা পুরোপুরি কি হবে? টেক্সটাইল ইন্ডাস্ট্রি দ্বারা সৃষ্টি হবে। এখানে বেসিক্যালি কত একর জমি দেওয়া হয়েছে? ১,১৬২ একর জমি কিন্তু দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথের দ্বারা। এছাড়া ইনভেস্টমেন্ট কত ইনভেস্টমেন্ট হওয়ার কথা রয়েছে? ১০,০০০ কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার কথা রয়েছে। এখানে বড়, বড় কোম্পানি কারা, কারা রয়েছে? একটা রয়েছে আরভিন্দ মিলস রয়েছে, বর্ধমান রয়েছে, মুকেশ আম্বানির যে নিজের কোম্পানি রয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে, বেসিক্যালি সেটা রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে পুরোপুরিভাবে কিন্তু সব ইনভেস্টমেন্ট গুলো ভারতে আসার চেষ্টা করছে এবং পুরোপুরিভাবে আসবেও। এটা 100% কারণ বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অস্থিরতা নেই। এই কারণে যেটা দেখা যাচ্ছে যে ভারতের মধ্যে একটা মানে বেসিক্যালি সরকারের একটা প্রকল্প রয়েছে যাকে এমএসএমই বলা হয়। ওকে? মানে ছোট ব্যবসায়ী যাদের রয়েছে তাদের ব্যবসা বাড়ানোর জন্য কিন্তু সরকার সাহায্য করে থাকে। সেই এমএসএমই দ্বারাও কিন্তু অনেকে কিন্তু নতুন, নতুন ব্যবসা সৃষ্টি করছে। বলা হচ্ছে যে ভারতের মধ্যে পুরোপুরিভাবে ৪০০ টার মতো বড়সড় মানে বড় থেকে ছোট কিন্তু ইউনিট লাগানো হবে। মানে বড়, বড় ৪০০ টার কাছাকাছি ফ্যাক্টরি কিন্তু লাগানো হবে। এবার যে জিনিসটা দেখা যাচ্ছে ভারতের ভিশন কতদূর পর্যন্ত? ভারতের ভিশন দেখা যাচ্ছে বলছে যে ভারত সরকারই বলেছে যে আমরা আগামী ৫ বছরের মধ্যে $১০০ বিলিয়ন কিন্তু এগিয়ে যাবো। কেন এগিয়ে যাবো? দেখুন বাংলাদেশ একটা ছোট দেশ। পশ্চিমবঙ্গের সমান ১৬ কোটি ১৮ কোটির কাছাকাছি জনসংখ্যা রয়েছে। ভারত কিন্তু একটা বড় দেশ। ভারতের কাছে জমি বেশি রয়েছে, ভারতের কাছে ইনভেস্টমেন্ট বেশি রয়েছে, ভারতের জিডিপি বেশি রয়েছে। ভারত সরকার ইনভেস্টমেন্ট করতে পারবে। ভারতে বড়, বড় কোম্পানি রয়েছে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করবে। যেখানে বাংলাদেশ ১ বছরে কিন্তু $৪৬ বিলিয়ন এর কাছাকাছি কামাচ্ছিল। সেখানে আমরা ভাবছি যে আমরা কিন্তু ১ বছরের মধ্যে কিন্তু আগামী ৫ বছরের মধ্যে $১০০ বিলিয়ন কিন্তু কাছাকাছি চলে যাবো। কোথায় চলে যাবো? এই কাপড় উদ্যোগের মাধ্যমে বেসিক্যালি টেক্সটাইল ইন্ডাস্ট্রির মাধ্যমে। ওকে? নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভারত কত টাকা কামাই করতো এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত ভারত বেসিক্যালি ফিজিক্যাল ইয়ার হচ্ছে ২০২৪ পর্যন্ত ভারত হচ্ছে প্রতি বছর কামাই করতো ২০২৪ এ তার কামাই হয়েছে $১৪.৫ বিলিয়ন। মানে আমরা বাংলাদেশ থেকে কত পিছনে রয়েছে? $১৪.৫ বিলিয়ন কিন্তু শুধুমাত্র হচ্ছে ভারত সাপ্লাই করতো গোটা বিশ্বের মধ্যে নিজের টেক্সটাইল ইন্ডাস্ট্রি দ্বারা কাপড়-চোপড়। ওকে? আর বাংলাদেশ বেসিক্যালি এক্সপোর্ট করতো $৪৬ বিলিয়ন। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু কমবে, ইন্ডিয়াতে কিন্তু বৃদ্ধি পাবে। ওকে? নরেন্দ্র মোদী এটা বড়সড় একটা স্টেপ বলতে যাবে। এবার রেমন্ডের কাছে আসি। রেমন্ড একটা কোম্পানি যে হচ্ছে বেসিক্যালি ভারতের মধ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। রেমন্ড বলছে যে রেমন্ড হচ্ছে তার মানে বড়সড় কিন্তু বেসিক্যালি যে ইউনিট গুলো ছিল সেখানে বাংলাদেশের উপর যে ইনভেস্টমেন্ট করা হতো সেটা কিন্তু সে ভারতে নিয়ে আসবে। কেন ভারতে নিয়ে আসবে? কারণ তাদের সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের মতো কিন্তু ভারতে অস্থিরতা নেই। ভারতে হতে পারে লেবার কস্ট একটু বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের তুলনায় কিন্তু বাংলাদেশের মতো কিন্তু অস্থিরতা নাই এবং বাংলাদেশে যেই পরিমাণ কিন্তু অ্যান্টি ইন্ডিয়া স্লোগান চলছে, জামাত বাহিনী যেখানে চিল্লাহাল্লা করছে যে অ্যান্টি ইন্ডিয়া, ইন্ডিয়ার জিনিস কিনবো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে ইনভেস্টমেন্ট করা খুব একটা ভালো জিনিস মানাবে না। সেজন্য বড়, বড় কোম্পানিগুলো ভারতে আসার চেষ্টা করছে। তারা বলছে যে হ্যাঁ, ভারতের লেবার কস্ট একটু বেশি রয়েছে। কিন্তু তাও আমরা কিন্তু ভারতে ইউনিট খুলবো। এই কারণে কারণ আমরা যদি ট্যাক্সে ছাড় পাই কিংবা হচ্ছে আমরা যদি এখানে করে দেই সেক্ষেত্রে ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টির কোনো কারণ নেই। যেই পার্টি আসুক না কেন অস্থিরতা কখনো কিন্তু ইকোনমি ঠিক রাখতে পারে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভারতও দেখে রয়েছে ভারত পুরোপুরিভাবে কিন্তু এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য বলছে। আর ভারতের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে যে ভারতের একটা খাটমাট চলছিল বাংলাদেশ বারবার বলছিল যে আমরা নাকি বন্যা সৃষ্টি করেছি, এই সৃষ্টি করেছি, ওই সৃষ্টি করেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন ইন্ডিয়া চুপচাপ হয়ে গেছে। বাংলাদেশ চিল্লাহল্লা করছে কারণ বাংলাদেশের মনে একটু ভয় রয়েছে। কারণ তাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। যেমন আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম। শ্রীলঙ্কার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি ছিল ট্যুরিজম ইন্ডাস্ট্রি। যখন আমরা দেখছিলাম করোনার সময় কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় দেখছিলাম শ্রীলঙ্কার মধ্যে বিদেশি মুদ্রা কমে গিয়েছিল। সেখানে জনগণ কিন্তু হা হল্লোল শুরু করে দিয়েছিল। তো সেখানে গিয়ে দেখা যায় তক্তাপালট হয়ে গেছিল। এখন যেহেতু বাংলাদেশে তক্তাপালট হয়ে গেছে, এখন যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো বেরিয়ে চলে যায়, সেক্ষেত্রে দেখা যাবে একটা প্রবলেম দেখা যাবে। এছাড়া যেটা রয়েছে ইসলামিক ল র জন্য একটা সমস্যা রয়েছে। বাংলাদেশে যদি জামাত বাহিনী পুরোপুরিভাবে কিন্তু যদি ক্ষমতায় এসে যায়, ক্ষমতায় না আসলেও তারা কিন্তু প্রভাব সৃষ্টি করবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা যদি অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট শুরু করে, সেক্ষেত্রে কিন্তু যে বড়, বড় যে কোম্পানিগুলো সেগুলোর মধ্যে যদি ভাঙচুর ঘটে, সে জায়গায় কিন্তু সে দায়ী কারা নিবে? পুরোপুরিভাবে তাদের
হচ্ছে সাপ্লাই চেইন এর মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে বিদেশের যে বড় কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু সাপ্লাই সময় মতো দিতে পারবে না। তাই তারা পুরোপুরিভাবে ইন্ডিয়ার মধ্যে বিদেশি কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনারা আমাদের জানাতে পারবেন। আমরা এই বিষয় নিয়ে আরো রিসার্চ করছি, আরো খবর নিয়ে আসছি। একদম ডিটেইলস ভাবে এনালাইসিস করব যে বাংলাদেশ কোথায় কোন অবস্থায় রয়েছে, ভারত কোন অবস্থায় রয়েছে, গোটা বিশ্ব কোন অবস্থায় রয়েছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই। আপনাদের পরিবার নিকে সাথে নিয়ে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।